আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে যে ডিসেম্বরে এই নির্বাচন হবে কি হবে না। বিএনপির অন্যতম নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এখন আমেরিকাতে সফর করছেন। তিনি আমেরিকার শীর্ষ যে প্রতিপক্ষ আছে তাদের সাথে বাংলাদেশের নির্বাচনী ইস্যুতে কথাবার্তা বলবেন এবং বিএনপি ইউনূস সরকারকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। মার্কিন অন্যতম শীর্ষ পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশকে জঙ্গি সংগঠন হিসেবে, জঙ্গি দেশ হিসেবে নতুন করে জঙ্গি তৎপরতা বৃদ্ধির একটা নতুন খবর পাবলিশ করেছে এবং যা যা তারা বলেছে সেটা যে ভুল সেটা বলা যাবে না। নারীদের যে ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দেয়া, নানা জায়গাতে যে নারীদের পর্দা করার জন্যে ঘর থেকে বাইর হলে যে নানা রকমের হেনস্থার শিকার হচ্ছে সেগুলোকে উপজীব্য করে তারা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর অনির্বাচিত হিসাবে, অবৈধ হিসাবে সরকারে রেখে দেওয়ার একটা আলাপ নানা রকমের সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকাতে, ইলেকট্রনিক মিডিয়াতে বেশ প্রচার পাচ্ছে। যেমন করে হাসিনার ক্ষেত্রে যেটা দেখা যেত, শেখ হাসিনা সরকার বারবার দরকার, এখন আসছে ইউনূস সরকার বারবার দরকার। নির্বাচন দরকার নাই, দরকার হচ্ছে সংস্কার। হাসিনার সময় যেটা ছিল সেটা কি? নির্বাচন দরকার নাই, উন্নয়ন দরকার। উন্নয়ন খাও আর সংস্কার খাও। এখন যেই সরকার, মানে ইউনূস সরকারের কথা বলছি, নির্বাচন বাদ দিয়ে সে অনির্বাচিত অবৈধ সংস্কার নিয়ে সে মানুষকে মূল্য ঝুলিয়ে রাখছে এবং সংস্কারের কিছুই গত 8 মাসে করতে পারেনি। তাহলে এই অবস্থায় বাংলাদেশে যে একটা অস্থিতিশীলতা বিরাজ করবে, বাংলাদেশ রাজনৈতিক দলগুলো যে নানাভাবে নিজেদেরকে বঞ্চিত হিসাবে মনে করবে, সেটা আমরা অনেক আগে বলে আসছি। আমাদের গত 6 মাস আগে বলা হয়েছে যে বাংলাদেশে যারা রাজনীতি করে, মেইন স্ট্রিম রাজনীতি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজনীতি করতে গিয়ে যদি তারা বঞ্চিত হয়, জনগণের কথা যদি তারা বলতে না পারে, তারা যদি জনগণের কথা বলে সংসদে প্রতিনিধিত্ব করতে না পারে, তাহলে তারা কেন রাজনীতি করেছে, কেন তাদের, মানে তাদের অবজেক্টিভটা কি? যেখানে ডক্টর ইউনূসের নিজস্ব একটা বিজনেস আছে, সে রাজনীতির মানুষ না, সে যদি এবার রাজনীতিতে এসে 5 বছরের অনির্বাচিত অবস্থায় থেকে যাওয়ার, অবৈধভাবে থেকে যাওয়ার চিন্তা করে, তাহলে রাজনীতিবিদরা বঞ্চিত হবে। এবং আমি অনেক আগে প্রেডিকশন করেছিলাম যে এমনও দেখা যেতে পারে সব রাজনীতিবিদরা এদের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামতে পারে। বৈষম্য বিরোধীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তারা এখন কি করেছে, দিন দিন সংগঠিত হওয়ার চেষ্টা করেছে এবং বাংলাদেশের যেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর প্যারালালি দাঁড় হওয়ার চেষ্টা করছে এবং বিকল্প কিছু ইস্যু নিয়ে মাঠ গরম করে নির্বাচন পিছিয়ে দেওয়া নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে ভারতের 7 সিস্টার্স ল্যান্ড লক নানা রকম কিছু বলেছেন এবং বাংলাদেশের উপর নির্ভরশীল এই অঞ্চলে একমাত্র সমুদ্র বন্দর বা সমুদ্রের অভিভাবক হচ্ছে বাংলাদেশ, এরকম কিছু একটা বলেছেন এবং সেটা নিয়ে ভারতের 7 সিস্টার্স এবং ভারতের নীতি নির্ধারণের রাজনীতিতে প্রচুর আলোচনা হচ্ছে এবং সেই আলোচনাতে আমাদের অনেকে আলোচনা করছে যে ভারত যদি চায় বাংলাদেশকে অস্থিতিশীল করা তাদের জন্য কোনো ব্যাপারই না। পার্বত্য চট্টগ্রাম আছে, এদিকে তাদের আছে হচ্ছে পঞ্চগড়, নীলফামারী, ওই দিক, ওই বেল্টে তারা কি করতে পারে, তাদের নানা রকমের, তাদের যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করতে পারে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে। বাংলাদেশ অস্থিতিশীল হলে বাংলাদেশের ইকোনমি কোনোভাবে আগানোর সম্ভাবনা থাকে না। বাংলাদেশের
ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে বাইরে থেকে যেই বিনিয়োগ সেগুলো আসার কোনো সম্ভাবনা থাকে না। বাংলাদেশের জিডিপি অলরেডি অনেক অনেক কমার ট্রেন্ডে আছে, সেই ট্রেন্ডটাও নামতে নামতে একেবারে তলানিতে নেমে বসে আছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের মানে সর্বশেষ যেটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এটা, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানুল মনসুর তিনি বলেছেন $25 বিলিয়ন বাংলাদেশে ফেরত আসার একটা চেষ্টা তারা করবেন। মানে এমনভাবে কথা বলছেন মনে হয় যেন তারা পেয়ে গেছেন, আগে তারা পান তারপরে দেখা যাবে। এই সমস্ত আলোচনাগুলা লোকজনকে বিভ্রান্ত করার জন্য বাজারে ছাড়া হয়। আমরা তো ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে আলোচনাগুলো শুনে আসছি যে বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশে ফেরত আসছে। কতটা ডলার বাংলাদেশে আনতে পারছে, $1, $5, $10 কি আনতে পারছে? এখন 7 মাসে যদি আনার যোগফল শূন্য হয় তাহলে আগামী 7 বছরেও সেই যোগফল কি থাকবে? শূন্যই থাকবে। আবার বলছি কথাটা, ইউনূস সরকার আসার পরে থেকেই তারা ডলার আনার কথা বলতেছিল, মানে ফেরত আনার কথা বলতেছিল, কিন্তু তারা 1 পয়সাও আনতে পারে নাই। তাহলে 7 মাসে যদি আনা শূন্য হয়, আগামী 7 বছরেও সেটা কি থাকবে? শূন্য থাকবে। কারো টাকা কেউ আনতে পারে না। এখন অন্য দেশ বাংলাদেশে টাকাটা কেন ফেরত পাঠাবে? টাকাটা যদি অন্য দেশে থাকে, সে দেশের উন্নতি হয়, সে দেশের জিডিপি বাড়ে যায়, সে দেশের প্রোডাকশন বাড়ে, সে দেশের উন্নয়নে ভূমিকা রাখে। এখন কোনো একটা দেশ সে টাকাটা কেন পাঠাবে? আপনার সিম্পল সেন্সে কি বলে? বাংলাদেশ যে ওই টাকার মালিক সেটা বাংলাদেশ কীভাবে এস্টাবলিশ করবে? যে লোক টাকাটা নিয়ে গেছে, টাকাটার মালিক যে সেই লোক না, সেটা কীভাবে এস্টাবলিশ করবে? সো নানা রকমের ইস্যু আছে। আমরা যেটা দেখি এগুলা সবকে আমরা প্রোপাগান্ডা হিসেবে মনে করি, এগুলো সবগুলো প্রোপাগান্ডা হিসেবে মনে করি। ইউনূস সরকারকে দীর্ঘায়িত করার মানে আসল কাজ বাদ দিয়ে প্রোপাগান্ডা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার নানা রকমের অপচেষ্টা হচ্ছে। আমরা চাই গণতান্ত্রিক পথে বাংলাদেশ খুব দ্রুত উত্তরণিত হোক এবং বাংলাদেশের জনমানুষ নির্বাচিত করে জনপ্রতিনিধিকে সংসদে পাঠাক, তারাই বাংলাদেশের ভাগ্য নির্ধারিত করুক। সংস্কার যা করার বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে। জনগণ যদি যোগ্য লোককে নির্বাচিত করতে না পারে সেটা জনগণের ব্যর্থতা। জনগণকে যোগ্য প্রতিনিধি খুঁজে তাদেরকে ভোট দিতে হবে। জনগণকে নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করতে হবে। রাজনৈতিক দল সংগঠিত সেটা আমরা জানি, কিন্তু রাজনৈতিক দলকে আপনি রাজনীতিকে পাশ কাটিয়ে সংস্কারের আলোচনাকে আমরা বলি যে নতুন একটা হীন স্বার্থে করা হচ্ছে, যেখানে ইউনূস সরকার নিজেই ক্ষমতালোভী, নিজেই কি করেছে, নিজেদের স্বজনপ্রীতি করেছে, নিজেই পরিবারতন্ত্র তৈরি করেছে, নিজেই নিজের জন্য কি করেছে, ট্যাক্স ভতে নিয়েছে, ট্যাক্স হলিডে নিয়েছে। সুতরাং সে নতুন নতুন আলোচনা বাংলাদেশের বাজারে দেওয়ার মতো কোনো ক্ষমতা তার নাই। আমরা চাই বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে উত্তরিত হোক, বাংলাদেশের যোগ্য শাসক পাক। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।